আমেরিকায় বিপাকে বিদেশি শিক্ষার্থীরা স্থগিত শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট কেমন আছে বাংলাদেশি শিক্ষার্থীরা ৬,১০০ কোটি ডলার না দিলে কানাডা দখলে নেওয়া হবে হুমকি ট্রাম্পের বন্ধু প্রতিবেশী হারিয়ে এক ঘরে হচ্ছে কি আমেরিকা বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে উদ্বেগে ভারত পাল্টা ত্রিপুরায় বিমানবন্দরের কাজ শুরু দিল্লি আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন বাংলাদেশ সহ বিদেশি শিক্ষার্থীদের চরম আতঙ্ক আর ভোগান্তিতে নিয়ে যাওয়ার মিশনে নেমেছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিধিনিষেধের ধারাবাহিকতায় এবার স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এখানেই শেষ নয় যারা যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া করছেন তাদেরকেও বিধিনিষেধের জালে আটকে বাতিল করা হচ্ছে ভিসা অন্যদিকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে সরকারি বরাদ্দ থেকে আরো ৩০০ কোটি ডলার কাটছাঁটের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে ২০২৫-এর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ডিক্রি জারি করে শিক্ষা খাতের বিরুদ্ধে যেন প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৭ মে নতুন করে আরেকটি ভয়াবহ নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এতে চরম অনিশ্চয়তার মুখে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সেই সাথে আশঙ্কায় পড়েছে বিদেশি শিক্ষার্থী ভর্তি কর্মসূচির ওপর আর্থিকভাবে নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো কি এমন নির্দেশনা যা তোলপাড় ফেলে দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তাহলে কি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন অধরা থেকে যাবে কারো কারো জন্য ট্রাম্পের নয় নির্দেশনায় বিপদে পড়তে যাচ্ছেন কারা আমি মনে করি এটি বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত সার্বভৌমত্বের লঙ্ঘন যোগ্যতার শর্ত পূরণ করে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের ট্রাম্প আসলেই বঞ্চিত করছেন আশা করছি ট্রাম্পের এই উদ্যোগ যেন সফল না হয় বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনগুলোয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফাঁস হওয়া গোপন নোটকে সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে এতে জানানো হয় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বা MFJ কর্মসূচি বন্ধ রাখতে বলা হয়েছে সেই সাথে বন্ধ রাখতে হবে অতিরিক্ত শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ দেয়া ধারণা করা হচ্ছে ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সোশ্যাল প্ল্যাটফর্মে তৎপরতার উপর সূক্ষ্ম নজরদারির জন্য জনবল ও সক্ষমতা বাড়াতে স্থগিতাদেশের সময়টুকু কাজে লাগাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আমার মনে হয় এটি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোই যুক্তরাষ্ট্রের অনেক সম্মানহানি হবে মার্চ থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনে জড়িতদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু করে মার্কিন প্রশাসন খুঁজে দেখা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন বিতর্কিত পোস্ট মুছে ফেললেও তা ধরার জন্য স্ক্রিনশট সংরক্ষণ করতে কনসুলার অফিসারদের নির্দেশনাও দিয়েছে ট্রাম্প প্রশাসন এ ধরনের অভিযোগে এই পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমি মনে করি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের নিষিদ্ধের সিদ্ধান্ত ট্রাম্পের দুঃখজনক ভুল আমি যখন হার্ভার্ডে পড়েছি তখন বিদেশি শিক্ষার্থীরা আমার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হার্ভার্ডের ছাত্র সংগঠনের সদস্যের 25% বেশি বিদেশি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন এমন বিদেশি শিক্ষার্থীদের নতুন হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন বলা হয়েছে ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে শাস্তিস্বরূপ বাতিল হতে পারে তাদের স্টুডেন্ট ভিসা এই উদ্বেগের রেশ থাকতেই সামাজিক মাধ্যমে দেয়া ট্রাম্পের একটি প্রতিক্রিয়া গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য সরকারি বরাদ্দ থেকে আরও ৩০০ কোটি ডলার ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন এই বরাদ্দ বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে দিলে লাভ বেশি হবে ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির জেরে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে প্রশাসনের এই টানাপোড়েন চলছে যদিও এর পেছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন সমালোচকরা
গুঞ্জন রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছোট সন্তান ব্যারনকে ভর্তি করাতে না পারার কারণেই শোধ নিচ্ছেন ট্রাম্প। মূলত এজন্যই মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত রোষানলে পড়েছে হার্ভার্ড, কলম্বিয়া আর স্ট্যানফোর্ডের মতো যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার প্রতিবেশী কানাডাকে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের জন্য $6,100 কোটি দিতে হবে কানাডাকে, আর তা না পারলে কানাডাকে বানানো হবে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য। ট্রাম্পের এমন হুমকির পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে কানাডা ও তার মিত্র দেশগুলোতে। সম্প্রতি কানাডার সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ইউক্রেন ইস্যুতে ইউরোপের মিত্রদের পর প্রতিবেশী হারিয়ে কি একঘরে হয়ে পড়ছে ট্রাম্পের আমেরিকা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। $61 বিলিয়ন দিয়ে ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে যোগ না দিলে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে হবে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সাফ জানিয়ে দেন কানাডা চাইলে এই প্রকল্পে ফ্রিতেই অংশ নিতে পারে, তবে শর্ত হল দেশটিকে হতে হবে আমেরিকার নতুন স্টেট। স্বাধীন একটি রাষ্ট্রের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে কানাডায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সম্প্রতি কানাডাকে ব্রিটেনের সমর্থন ও কানাডার পক্ষ থেকে মার্কিন অস্ত্র নির্ভরতা কমানোর পদক্ষেপ নেয়ার পরপরই আসলো ট্রাম্পের এমন হুমকিধর্মী প্রস্তাব। এর জেরে বিশ্লেষকদের প্রশ্ন, কানাডার উপর কি কূটনৈতিক চাপও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতি ও প্রতিবেশীর সাথে সংকট বৃদ্ধির মধ্য দিয়ে একঘরে হচ্ছে কি আমেরিকা? দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প কয়েকবারই কানাডাকে আমেরিকার 51তম রাজ্য হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে বিশ্বজুড়ে যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেখানে প্রথম যেসব দেশের উপর শুল্ক চাপানো হয়েছে কানাডা তার একটি। এমন টানাপোড়েনের মাঝে গোল্ডেন ডোম প্রকল্পে চাঁদা না দিলে কানাডাকে রাজ্যে পরিণত করার হুমকি ভালোভাবে নেয়নি দেশটির সরকার। আগামী জুলাইয়ের মধ্যে ইউরোপীয় প্রতিরক্ষা উদ্যোগ রিআর্ম ইউরোপের সঙ্গে কানাডার যুক্ত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর মাধ্যমে অনেকাংশে কমবে সমরাস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা। সম্প্রতি কানাডার পার্লামেন্টে এক রাজকীয় ভাষণে দেশটির সার্বভৌমত্বের সুরক্ষা জোরদারের ব্যাপারে আহ্বান জানান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ট্রাম্পের হুমকি ও বিদ্রূপের মুখে রাজা চার্লস ও রানী ক্যামিলার কানাডা সফর দেশটির প্রতি যুক্তরাজ্যের সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। ট্রুথ সোশ্যালে করা ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে কানাডা সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা এখনও নিশ্চিত না। তবে এর আগে গত 21শে মে গোল্ডেন ডোমের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার কথা নিশ্চিত করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, কিন্তু সেখানে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ার মতো কিছু জানাননি তিনি। আকাশ প্রতিরক্ষা, ব্যালিস্টিক মিসাইল ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এমনকি মহাকাশ থেকে ভবিষ্যতে আসতে পারে এমন মিসাইলের বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষার বিষয়টি আমাদের দেশের জন্য একটি বাস্তব হুমকি। আমরা সেই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছি। আমরা যদি চাই তাহলে বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে গোল্ডেন ডোম প্রকল্প সম্পন্ন করার সক্ষমতা আমাদের রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং আমরা সেটা বিবেচনা করছি। তবে আমি নিশ্চিত না এটা আসলে কোনো দর কষাকষির বিষয়ও না, এগুলো সামরিক সিদ্ধান্ত। ট্রাম্পের নেয়া গোল্ডেন ডোম প্রকল্পটি মার্কিন মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোমের মডেল অনুসরণে তৈরি হতে যাওয়া প্রকল্পে মোট ব্যয় হবে $175 বিলিয়ন। ট্রাম্পের দাবি 2029 সালের মধ্যে শেষ হবে নির্মাণের কাজ। মার্কিন প্রেসিডেন্টের উচ্চাশা থাকলেও প্রকল্পটির বাস্তবতা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মতো বিশাল দেশের প্রতিরক্ষার জন্য যে প্রযুক্তি ও অর্থের প্রয়োজন সেটা এখনই সম্ভব নয়, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এর মধ্যে কানাডাকে নিয়ে ট্রাম্পের হুমকি আরও বাড়াবে দুই প্রতিবেশী দেশের মধ্যকার বৈরিতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশ কয়েক দশকের পুরনো লালমনিরহাটে বিমানবন্দর চালু করছে। এই খবরে নড়ে চড়ে বসেছে ভারত। বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছে মোদী সরকার। নিজেদের রক্ষায় হঠাৎ করেই বাংলাদেশের পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যে 3 দশক পুরনো পরিত্যক্ত কৈলা শহরে বিমানবন্দর চালু করার তোড়জোড় শুরু করেছে তারা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা লালমনিরহাট বিমানবন্দর। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি ১৯৩১ সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। একসময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। সম্প্রতি বহু বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিমানবন্দরটি পুনরায় চালু হলে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। আর এই খবর চাউর হওয়ার পরই নড়ে চড়ে বসেছে নিকট প্রতিবেশী ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছাকাছি অবস্থিত। ফলে বাংলাদেশের এমন উদ্যোগে দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত সরকার। ভারত আশঙ্কা করছে লালমনিরহাট বিমানবন্দর চালুর পেছনে চীনের সম্পৃক্ততা থাকতে পারে। ভবিষ্যতে সেখানে সামরিক অবকাঠামো যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের সুযোগ তৈরি হতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। বিমানবন্দর চালু হলে সেখানে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো চলাচল শুরু হবে, যা ভারতের জন্য সীমান্ত নজরদারি ও নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়াতে পারে। পাশাপাশি লালমনিরহাট বিমানবন্দর নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশের আঞ্চলিক প্রভাব বাড়বে, যা ইতি ঘটাবে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণের। বাংলাদেশের এই পদক্ষেপের খবর প্রকাশের পরপরই পাল্টা উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। ত্রিপুরা রাজ্যের ৩ দশক ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করার তোড়জোড় শুরু করেছে দেশটি। ইতোমধ্যে ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এলিয়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার নামক দুটি বেসরকারি বিমান সংস্থা কৈলাসহর বিমানবন্দর থেকে ছোট আকারে বিমান পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। তবে অপারেশনাল পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। প্রথম পর্যায়ে বিদ্যমান অবকাঠামোর সংস্কার করে কৈলাসহর থেকে আগরতলা ও কলকাতার মধ্যে ছোট বিমানের চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। তবে ভারতীয়দের অনেকে এটিকে কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করছেন। আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করতে গেলে প্রতিবেশী দেশের সঙ্গে আকাশসীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত সমঝোতার দরকার হয়। এছাড়া বিমান চলাচলের রুট, সময়, নিরাপত্তা কোড এ সব কিছুতেই সমন্বয় প্রয়োজন হয়। ফলে লালমনিরহাট বিমানবন্দর চালু করার উদ্যোগে ভারত নিরাপত্তাজনিত আপত্তি তুলবে নাকি সহযোগিতা করবে, সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে এবার বাংলাদেশ বিরোধী নয়া অপপ্রচারে নেমেছে ভারতের মোদী সরকার। ফ্রান্স সফরে যাওয়া দেশটির সর্বদলীয় প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, বাংলাদেশকে লঞ্চ প্যাড বানিয়ে ভারতে হামলার অপচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ বিরোধী মন্তব্যটি করেছেন ফ্রান্সে যাওয়া ভারতের প্রতিনিধি দলের সদস্য, দক্ষিণ বসিরহাটের জনপ্রতিনিধি, পশ্চিমবঙ্গ রাজ্যসভায় বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে ৩৩টি দেশ সফর করছে ৭টি প্রতিনিধি দল। মঙ্গলবার প্যারিসের অনুষ্ঠানে তিনি সহ প্রতিনিধি দলের একাধিক সদস্য দাবি করেছেন, বাংলাদেশে এখন ভারত বিরোধী কর্মকাণ্ড অনেক সক্রিয়। বাংলাদেশ পাকিস্তানের যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। বাংলাদেশের দিকে ইঙ্গিত করে বলেছেন, সীমান্তের অনেক জায়গায় কাঁটা তারের বেড়া না থাকার সুযোগে ভারতে অনুপ্রবেশ করে নাশকতার চেষ্টা হচ্ছে। আবারও নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ইসরায়েলিরা। এ সময় তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। ওই দিন প্রায় ২,০০০ ইসরায়েলি নাগরিক মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কট্টর ডানপন্থী ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করল ইসরায়েলিরা। এদিন দখলদার ইসরায়েলিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় কয়েকজন কিশোর ইসরায়েলি জাতীয় পতাকা হাতে ফিলিস্তিনি দোকানীদের উত্ত্যক্ত করছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ঘটনাটি ঘটে ২৬ মে সোমবার। সেদিন জেরুজালেম দিবস উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। ওই সময় কট্টরপন্থী কিছু ইহুদি গোষ্ঠীর সদস্য এই ধরনের কর্মকাণ্ড করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর জেরুজালেম দিবস পালন করে থাকে উগ্রপন্থী ইহুদি গোষ্ঠীগুলো। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন ইসরায়েলের অন্তত ২,০০০ নাগরিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। সে সময় উপস্থিত ছিলেন কট্টর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। সেখানে আরও উপস্থিত ছিলেন ইসরায়েলি পার্লামেন্ট সদস্য ইৎজাক ক্রুজার, নেগেভ ও গ্যালিলি অঞ্চলের মন্ত্রী ইৎজাক ভাসেলভ। এক ভিডিও বার্তায় বেন-গভির বলেন, তিনি প্রার্থনা করেছেন যেন চলমান যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দী থাকা সকল ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। এছাড়া শিন বেত যেন গোয়েন্দা সংস্থার নতুন প্রধানের দায়িত্ব পালনে সফল হন। এর আগেও বেন-গভির পুলিশি পাহারায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। তার এই ধরনের কার্যকলাপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করে বিভিন্ন পক্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুরাতন জেরুজালেমের মুসলিম কোয়ার্টারের পাশ দিয়ে জেরুজালেম মার্চ নামে একটি মিছিল করে ইসরায়েলিরা। আরব নিপাত যাক, তোদের বসতি জ্বলুক, এই ধরনের উস্কানিমূলক ও ঘৃণামূলক স্লোগান দিতে থাকে অংশগ্রহণকারীরা। এই মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি জেরুজালেম ও পশ্চিম তীরে জোরপূর্বক বসবাস করছে। এদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ও এলাকায় বসবাস করা অবৈধ। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও আন্তর্জাতিক চাপের মুখে ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর প্রশাসনিক দায়িত্ব মুসলিম কর্তৃপক্ষের হাতে থাকবে বলে ঘোষণা দেয় দেশটি। এতে করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধুমাত্র মুসলিমদের প্রার্থনা করার অনুমতি থাকে। এছাড়া অমুসলিমদের প্রবেশ সীমিত করা হয়। ইসরায়েলের সর্বোচ্চ আদালতও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ রাখার পক্ষে রায় দেয়। এই পবিত্র স্থানের তত্ত্বাবধান করে জর্ডান সরকারের নিযুক্ত ইসলামিক ওয়াকফ কাউন্সিল। ওয়াকফ কর্তৃপক্ষ আল-আকসা প্রাঙ্গণের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনের দায়িত্ব পালন করে থাকে। এছাড়া জাতিসংঘ ও বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থাও পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি এলাকা হিসেবে স্বীকৃতি দেয় এবং সেখানে ইসরায়েলের কার্যক্রমকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে। ওই দিন মিছিল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর সদর দপ্তরেও হামলা চালানো হয়। পুলিশের উপস্থিতিতেই বেশ কয়েকজন ইসরায়েলি বিক্ষোভকারী সদর দরজা অতিক্রম করে UNRW এর প্রাঙ্গণে ঢুকে পড়ে। এই বিক্ষোভকারীদের মধ্যে ইসরায়েলি পার্লামেন্ট সদস্য ইউলিয়া মালিনভস্কিও ছিলেন। তিনি UNRW এর বিরুদ্ধে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপের প্রধান পরিকল্পনাকারী। ইফফাত জাহান, বাংলাভিশন। দর্শক, ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।